মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের ও মুজাহিদের মৃত্যু পরোয়ানা কারাগারে। অনুলিপি যাচ্ছে 3টা জায়গায়, সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাননীয় সচিব আইন ও বিচার বিভাগ এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঢাকা। আমরা ওয়ারেন্ট অফ এক্সিকিউশন পেয়েছি এবং আইসিটি অ্যাক্ট অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। রিভিউ আবেদনের কথা প্রসিকিউটরকে লিখিতভাবে জানালো মুজাহিদের আইনজীবী। নতুন মামলায় জাতীয় পার্টির এমপি আব্দুল হান্নান ও তার ছেলে গ্রেফতার। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মিনায় পদদলিত হওয়ার ঘটনায় 41 বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করল পররাষ্ট্র মন্ত্রণালয়। নিখোঁজ অন্তত 150। বিমানের শিডিউল বিপর্যয়ে জেদ্দায় আটকা শত শত হাজি। ঢাকা ও চট্টগ্রামে বাস ও মিনি বাসের বর্ধিত ভাড়া আদায়ে স্বেচ্ছাচারিতা। ক্ষুব্ধ যাত্রীরা, অভিযোগ প্রমাণিত হলে শাস্তির আশ্বাস বিআরটি এর। সিলেটে শিশু রাজন হত্যা মামলার বিচার কাজ শুরু। প্রথম দিনে সাক্ষ্য দিলেন বাবা এবং মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা। পদ্মা সেতুতে রেললাইন প্রকল্প সংযুক্ত করতে চীনের সঙ্গে চুক্তি সই। এখনো ঠিক হয়নি কাজ শুরুর সময়। সেতু বিভাগের সঙ্গে সমন্বয় করছে রেল মন্ত্রণালয়। এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফর স্থগিত করল অস্ট্রেলিয়া। সুবিধামতো সময়ে সফরের আশ্বাস ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী। দর্শক, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত প্রসঙ্গে এই মুহূর্তে গুলশানে নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সম্পর্ক আমাদের, আমরা একটা সময় বেছে বের করে নিতে পারবো। সর্বোচ্চ চেষ্টা করেছেন আপনারা, 24 ঘন্টার মধ্যে প্রায় 6-7টা মিটিং করে দিয়েছেন সবচেয়ে হাইয়েস্ট লেভেলের সবার সাথে। তারপরেও তারা এটা উপেক্ষা করে তারা বললো যে তারা আসবে না, সে আপাতত আসবে। এটা কি আপনি একটা আর ইউ সি ইট অ্যাজ আ সিগন্যাল যে সামনেও আপনাদের এরকম ফেস করতে হবে, সেটা আপনারা কীভাবে ট্যাকেল করবেন? না, এটা বেসিক্যালি এইখানটায় তো বেসিক জিনিসটা আপনাকে বুঝতে হবে যে এখন পর্যন্ত কিন্তু আমি নিজেই শিওর না যে এক্স্যাক্টলি কেন তারা ট্যুরটা ক্যান্সেল করলো। কারণ আমি প্রথম থেকেই বলেছি পোস্টপোন করলো যে কেন, কারণ যে সিকিউরিটি প্ল্যান দেওয়া হয়েছিল এরপরে কোনো কিছু যে কোনো সিকিউরিটির লোক দেখলেই বুঝতে পারবে যে তারা নিরাপদ থাকবে, তারপরও করেছে। কাজে এই জিনিসটা আসলে এই মুহূর্তে এর বাইরে কিছু ভাবা ডিফিকাল্ট। তবে আমি মনে করি যে আমাদের সাথে তো শুধু বাংলাদেশ না, আপনি যদি ওই যে কয়টা দেশের লিস্ট তারা করেছে, বাংলাদেশের পরপরই তো ইংল্যান্ডের পরেই আছে ইউএসএ। তো এইসব জায়গায় দেশে খেলা হচ্ছে না, খেলা তো হচ্ছে। কাজে খেলা তো আর বন্ধ থাকবে না। কাজে কি এমন ঘটনা ঘটলো যে ওরা এই সিকিউরিটি প্ল্যানের পরও আসলো না, এইসব জিনিস আসলে চিঠি দিয়ে লেখালেখি করে তো বোঝা যায় না। দেখি আইসিসিতে মিটিংয়ে যাচ্ছি, সামনাসামনি কথা হবে যদি কিছু জানা যায়। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা হয়েছে, এখন আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে কত তাড়াতাড়ি খেলাটাকে আমরা বাংলাদেশে আবার ফেরত নিয়ে আসতে পারি। আমাদের ক্ষতি তো হয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। দেখেন, ক্রিকেট আমাদের এই 16 কোটি মানুষের দেশ, তারা সকলেই মুখিয়েছিল কখন অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের সিরিজটা হবে এবং তারা দেখবে। সেই ক্ষেত্রে তো এটা একটা বিরাট ক্ষতি। আমাদের দর্শকরা বঞ্চিত হলো, এদেশের মানুষ কষ্ট পেয়েছে, আমরাও কষ্ট যেমন পেয়েছি আপনারা পেয়েছেন, সকলেই পেয়েছে। এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আপনাদের পক্ষ থেকে তো কোনো আন্তরিকতার কোনো অভাব ছিল না, কিন্তু তারা যে ব্লেমটা আমাদের উপর নিয়ে আসে জঙ্গিবাদ বা এই যে আক্রমণ, এটা তো শুধু ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ না, আমাদের পুরো ন্যাশনাল উপরেও তারা একটা অপবাদ দিয়ে দেবে। এই বিষয়টিকে আসলে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? এখানটা আসলে জঙ্গিবাদটা না, ওরা যেটা বলছে স্পেসিফিক্যালি একটা জিনিস বলছে যে অস্ট্রেলিয়ান ইন্টারেস্ট, তারপর ওটা এসছে আবার ওয়েস্টার্ন ইন্টারেস্ট, চেঞ্জ হয়েছে কিছুটা ওই আততায়ীর গুলিতে একজন মারা যাওয়ার পরে। সো
আসলে হচ্ছে কি জিনিসগুলো এত তাড়াতাড়ি এমন একটা সময় ঘটেছে, ওরা যখন এসছে এই অ্যালার্টটা দেওয়ার পর আমরা যখন সিকিউরিটি প্ল্যান নিয়ে মোটামুটি এগিয়ে যাচ্ছিলাম, তারপর সেই ঘটনা এবং তারপর অন্যান্য দেশ থেকেও সেই অ্যালার্ট জারি করা, এই সবগুলো মিলিয়ে হয়তো তারা কোনো কারণে ঘাবড়িয়ে গেছে প্লেয়াররা বা কিছু একটা হবে। বাট ক্রিকেট অস্ট্রেলিয়া আমি যতটুকু জানি ওরা কিন্তু শেষ পর্যন্ত ডায়ালগটা ওপেন রেখেছিল, ওরা চেষ্টা করছে। কোনটা অনেক দেরি। এই অ্যালার্টটা তো ওরা বলেছে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। এটা তো এই অ্যালার্টটা কিন্তু অনন্তকালের জন্য না। পাউল ভাই, গত কয়েক বছরের মধ্যে 7-8 বছরের মধ্যে হয়তো বাংলাদেশে এখন সবচেয়ে শান্ত স্থিতিশীল অবস্থা আর কি। এই অবস্থায় যদি অস্ট্রেলিয়া না আসে, ফিউচারে কিভাবে আসবে, মানে আপনারা এটা তাদেরকে জানাইছেন কিভাবে? এখানে বেসিক্যালি জিনিসটা আপনারা চিন্তা করে দেখেন, আমি শুধু বাংলাদেশ ধরছেন কেন? আপনারা বলেন 6 নম্বরে আছে ভারত, আমরা তো 23 র্যাঙ্কিংয়ে। টেরর ইন্ডেক্স যেটা পাবলিশ করেছে এখানে আমরা তো 23 নম্বরে, 6 নম্বরে তো ভারত। তাই বলে কি ভারতে খেলা হবে না? এবং অস্ট্রেলিয়া যে অ্যালার্টটা ওরা দিয়েছে, ফার্স্ট অ্যালার্ট, ওটা কিন্তু শুধু বাংলাদেশের জন্য না, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা একই লেভেলে ছিল। তাহলে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ কোথাও খেলা হবে না? পাকিস্তানে তো হচ্ছেই না। সো এই একটা মেজর ইস্যু, এটা নিয়ে আই হ্যাভ টু টক আইসিসিতে নেক্সট আসন্ন মিটিংয়ে, বোর্ড মিটিংয়ে। এইটা আমার একটা মেজর প্রশ্ন থাকবে। দর্শক, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত প্রসঙ্গে গুলশানের নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার চলে যাচ্ছি অন্য খবরে। নিরাপত্তা ইস্যুতে শেষ পর্যন্ত বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া। আজ বোর্ডের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী। নিরাপত্তা ইস্যুতে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সোমবার বাংলাদেশ আসার কথা ছিল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের। তবে দেশটির বাণিজ্য এবং পররাষ্ট্র অধিদপ্তরের পরামর্শে বাংলাদেশে আসা পিছিয়ে দেয় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পরবর্তীতে অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি যাচাই করে গেলেও ইতিবাচক কোনো ফলাফল আসেনি। নিরাপত্তা ইস্যুতে 2 ম্যাচের টেস্ট সিরিজ আপাতত স্থগিত করল অস্ট্রেলিয়া বোর্ড। নির্ধারিত এই সফর না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে সুবিধামতো সময়ে সফর করার আশ্বাস দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী। এবার অন্যান্য প্রসঙ্গ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যু পরোয়ানার আদেশটি অবহিত করা হয়েছে। এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও অবহিত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। দুপুরে ট্রাইব্যুনালের নির্দেশে মুজাহিদ ও সাকা চৌধুরীর মৃত্যু পরোয়ানা জারি করেন রেজিস্ট্রারের দপ্তর। পরে মৃত্যু পরোয়ানাটি কারাগারে পৌঁছে দেন ট্রাইব্যুনালের 2 জন কর্মকর্তা। এদিকে নির্ধারিত 15 দিনের মধ্যে রিভিউয়ের আবেদন করা হবে বলে চিফ প্রসিকিউটরকে এক নোটিশের মাধ্যমে জানিয়েছেন মুজাহিদের আইনজীবী। গত বুধবার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ওই দিন রাতেই রায়ের কপি পৌঁছায় ট্রাইব্যুনালে। বৃহস্পতিবার দুপুরে মুজাহিদ ও সাকা চৌধুরীর মৃত্যু পরোয়ানা জারির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর প্রেক্ষিতে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর পৃথকভাবে এই 2 মানবতাবিরোধীর মৃত্যু পরোয়ানা জারি করেন। মাননীয় ট্রাইব্যুনাল অ্যাকর্ডিংলি এক্সিকিউশন ওয়ারেন্ট ইস্যু করে অর্ডার দিয়ে এখন আমাদেরকে দিয়েছেন। তিনি আরো জানান, মৃত্যু পরোয়ানার বিষয়টি স্বরাষ্ট্র আইন মন্ত্রণালয় ও জেলা ম্যাজিস্ট্রেটকেও জানানো হয়েছে। এক্সিকিউশন ওয়ারেন্ট যাচ্ছে এক জায়গায়, জেল সুপার বরাবরে, অনুলিপি যাচ্ছে 3টা জায়গায়, সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাননীয় সচিব আইন ও বিচার বিভাগ এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঢাকা। পরে ট্রাইব্যুনালের 2 জন কর্মকর্তা লাল কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানা দুটি নিয়ে কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা হন। দুপুর 3:15টার দিকে পৌঁছায় কারাগারে। পরে মুজাহিদকে মৃত্যু পরোয়ানার বিষয়টি অবহিত করা হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। আমরা ওয়ারেন্ট অফ এক্সিকিউশন পেয়েছি এবং আইসিটি অ্যাক্ট অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। এই 2 মানবতাবিরোধীকে ঠান্ডা মাথার খুনি হিসেবে পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ। বর্তমানে তারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের কন্ডেম সেলে থাকলেও সবশেষ আইনি লড়াই হিসেবে রায়ের বিরুদ্ধে 15 দিনের মধ্যে সর্বোচ্চ আদালতে রিভিউ চাইতে পারবেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
দর্শক, এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন আমাদের রিপোর্টার সজল দাস। সেখানকার সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে, যেখানে আপনি জানেন যে এরই মধ্যে মানবতা বিরোধী মামলার অন্যতম দুই আসামি সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজকে 3টা নাগাদ এখানে ট্রাইব্যুনালের যে কর্মকর্তারা রয়েছেন তারা এখানে তাদের যে মৃত্যু পরোয়ানা সেই পরোয়ানার কপি নিয়ে আসেন এবং এরপরে আমরা দেখেছি যে যিনি এই জেল কর্তৃপক্ষ রয়েছে সেই জেলের কর্মকর্তা তিনিও এখানে আসেন এবং বিকাল 5:30 নাগাদ আমরা কথা বলেছিলাম জেলের যে কর্মকর্তা রয়েছেন জনাব জাহাঙ্গীর কবিরের সঙ্গে। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে সেই মৃত্যু পরোয়ানার যে নিয়ম রয়েছে নিয়ম অনুসারে তারা এখানে অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তাকে পড়ে শোনানো হয়েছে তার মৃত্যু পরোয়ানা এবং এর বাইরে আরেকজন যিনি রয়েছে মানবতা বিরোধী আসামির অন্যতম আসামি একজন সালাউদ্দিন কাদের চৌধুরী যার মৃত্যুদণ্ড এরই মধ্যে রায় দেওয়া হয়েছে, তাকেও তিনি যেহেতু কাশিমপুর কারাগারে রয়েছেন সে কারণে কাশিমপুর কারাগারে তার সেই মৃত্যু পরোয়ানাটি পাঠানো হয়েছে তাকে পড়ে শোনানোর জন্য। আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে যে গাড়িটি বের হচ্ছে, কেন্দ্রীয় কারাগারের যিনি কারা কর্তৃপক্ষ তিনি আজকে 5:30 দিকে একবার বের হয়ে গিয়েছিলেন, কিছুক্ষণ পরে তিনি আবারও এসেছেন এবং এসে আমাদের সাথে কথা বলেছিলেন। তিনি আমাদের কেমনটি জানিয়েছেন যে কারা কর্তৃপক্ষ তাদেরকে পড়ে শুনিয়েছেন এবং সালাউদ্দিন কাদেরের যে কপিটি সেটি তাকে পড়ে শোনানোর জন্য কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। তো এরই মধ্যে দিয়ে কিন্তু যে প্রক্রিয়াটি তাদের যে মৃত্যুদণ্ড কার্যকরের যে প্রক্রিয়া এটা শুরু হলো, অর্থাৎ আগামী 15 দিনের মধ্যে তারা যদি রিভিউ আবেদন না করে তাহলে তাদের যে পরবর্তী যে পদক্ষেপ সেটি নেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো হাফসা, এই ছিল ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আমার কাছে সবশেষ। হাফসা। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সজল দাস। এদিকে 71 মানবতা বিরোধী অপরাধ মামলায় ময়মনসিংহের ত্রিশাল 7 আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য আব্দুল হান্নান ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে তাদের গুলশানের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। গত 19 মে হান্নান সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল রহমানের স্ত্রী রহিমা খাতুন। মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়েছেন বিচারক আহসান হাবিব। মামলার বিবরণ থেকে জানা যায় তিনি 71 সালে জেলা শান্তি কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং হত্যা, বাড়িঘর লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় বিকেলে শহরের নৌমহল এলাকা থেকে মিজানুর রহমান মিন্টু ও গুলকি এলাকা থেকে খন্দকার গোলাম সাব্বির আহমেদকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে ত্রিশাল উপজেলার বৈলর এলাকা থেকে হরমুজ আলী নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত 2 জনকে কোতোয়ালি মডেল থানা এবং একজনকে ত্রিশাল থানা হাজতে রাখা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে অন্তত 41 জন বাংলাদেশি হাজি বলে নিশ্চিত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ ঘটনার পর এখনও 148 জন হাজি নিখোঁজ রয়েছেন বলে দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে বিমানের শিডিউল বিপর্যয়ে জেদ্দায় আটকা পড়েছেন শত শত হাজি। অন্যদিকে যারা দেশে ফিরছেন তারাও পড়ছেন নানামুখী বিড়ম্বনায়। সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশি হাজিদের তথ্য জানাতে বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে জানানো হয় এখনো পর্যন্ত 41 জন হাজির মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়েছে বাংলাদেশ সরকার। এছাড়া মিনার ঘটনায় আহত 61 বাংলাদেশি হাজি মক্কার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ওই ঘটনার পর থেকে এখনো নিখোঁজ রয়েছেন 148 জন হাজি। এদিকে মিনার দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই দেশে ফিরতে গিয়ে নতুন বিড়ম্বনায় পড়েছেন বাংলাদেশি হাজিরা। শিডিউল বিপর্যয়ের কারণে নির্ধারিত সময় বিমান না ছাড়ায় এখন সৌদি আরবের জেদ্দায় আটকা পড়েছেন শত শত হাজি। নির্ধারিত সময় ফ্লাইট না হয় জেদ্দা বিমানবন্দরে খোলা আকাশের নিচে 47 থেকে 48 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমাদের সময় কাটাতে হয়। কয়েকবার অভিযোগ করার পর বিমান স্টেশন ম্যানেজার আমাদেরকে জেদ্দা আল হাজার হোটেলে স্থানান্তর করা হয়। এক রুমে 6-7 জন করে আমাদেরকে শরণার্থীর মধ্যে থাকতে হইতেছে এখন, এবং খাবারের জন্য আমাদের শরণার্থীর মধ্যে লাইন ধরে খাওয়া দাওয়া করতে হইতেছে, এবং খাওয়ার পর্যাপ্ত পরিমাণ আমাদেরকে সাপ্লাই দিতে পারতেছে না। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো বাংলাদেশ দূতাবাস থেকে কোনো কর্মকর্তা এবং কোনো লোক আমাদের সাথে যোগাযোগ করা হয় না। হজযাত্রীদের একটা চাওয়া আমাদেরকে নির্ধারিত সময় বাংলাদেশে পৌঁছানো।
তবে এর মধ্যে বিলম্ব হলেও চলছে হাজিদের ফিরতি ফ্লাইট। বাংলাদেশ বিমানের নানা সমস্যার পাশাপাশি সঠিক সময়ে মালামাল না পাওয়া নিয়ে অভিযোগ করছেন হজ ফেরত যাত্রীরা। এখন যে হাজিরা ওখানে পড়ে আছে, মাত্র বাংলাদেশে 2টা বিমান দেখে আসছি আমরা, আর ওখানে হাজি আছে নিম্ন 50,000, জেদ্দাতেই পড়ে আছে ওরা। সব থেকে বড় আমাদের লাগেজ একটা অনেক। যেখানে আমরা লাগেজ গুলা বুকিং দিয়েছি ওইখানে লোকও কম ছিল, আর লাগেজ প্রচুর, একজনের 4টা 5টা 6টা 7টা 8টা করে লাগেজ। এই কারণে এই ফ্লাইটগুলো একটু লেট হয়েছে। আমরা 28 তারিখ 5120 ফ্লাইট নাম্বার আসছি, কিন্তু আমাদের লাগেজ আসে না। এখন এতদিন পরে আমরা পাইলাম আজকে। এদিকে সৌদি আরবে গিয়ে হজ এজেন্সির প্রতারণার কারণে জিম্মি দশায় পড়া শতাধিক বাংলাদেশি হাজিকে উদ্ধার করে মক্কায় নিরাপদ স্থানে নিয়ে এসেছে বাংলাদেশ হজ মিশন। তবে এখনো মাকাম নামের ওই হজ এজেন্সির মালিক বা মোয়াল্লেমের কোনো সন্ধান পায়নি তারা। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এদিকে সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত হাজির সংখ্যা 1000-এর বেশি হতে পারে বলে দাবি করেছে ইরান। এর আগে মৃতের সংখ্যা 769 জন বলে জানিয়েছিল সৌদি সরকার। মিনা দুর্ঘটনায় 464 জন ইরানি নাগরিকের মৃত্যু নিশ্চিত করার পর তেহরানের পক্ষ থেকে মৃতের সংখ্যা কোনোভাবেই 1000-এর নিচে হবে না বলে দাবি করা হয়। ইরানের সঙ্গে একমত পোষণ করেছে পাকিস্তান, ভারত ও মালয়েশিয়া। মিশর বলছে ওই দুর্ঘটনায় তাদের 75 জন মারা গেছে। এছাড়া ভারত 45 এবং পাকিস্তান 40 নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। وتنفيذ إجراءات إسعاف الحجاج وإنقاذ المحتجزين منهم وقد نتج عن الحادث حتى ساعة إعداد هذا আজ থেকে কার্যকর হয়েছে ঢাকা ও চট্টগ্রাম এলাকায় চলাচলকারী সিএনজি বাস ও মিনি বাসের বর্ধিত নতুন ভাড়া। তবে বিআরটিএর নির্ধারিত ভাড়া না মেনে বিভিন্ন মালিক সমিতির নামে ইচ্ছেমতো ভাড়া নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন ক্ষুব্ধ যাত্রীরা। তবে বাস চালকরা বলছেন নির্ধারিত হারেই যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ভাড়া। এদিকে বেশি ভাড়া নেওয়া হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। ভাড়া নির্ধারণের দর কষাকষিতে এভাবেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বাস কন্ডাক্টর ও সাধারণ যাত্রীরা। অভিযোগ বেশি ভাড়া নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে। নতুন নিয়মে প্রতি কিলোমিটারে সিএনজি চালিত বড় বাসের ভাড়া হবে 1 টাকা 70 পয়সা, আর মিনি বাসে প্রতি কিলোমিটার 1 টাকা 60 পয়সা। তবে সর্বনিম্ন ভাড়া আগের মতোই বড় বাসে 7 টাকা এবং মিনি বাসে 5 টাকাই থাকবে। তবে নির্ধারিত ভাড়ার তুলনায় অনেক বেশি ভাড়া আদায় করায় ক্ষুব্ধ যাত্রীরা। 12 টাকা নেবে না 15 টাকা নেবে ওনারা, তাহলে আপনারা উঠেন না গাড়িতে, এমনি বলে আমাদেরকে। আগে হিসাব করলে তো 5 টাকা করে দিচ্ছি, এখন নিচ্ছে তো 15 টাকা 20 টাকা করে নিচ্ছে। মালিক সমিতির চাপিয়ে দেওয়া সর্বোচ্চ ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। কিলোমিটার প্রতি 10 পয়সা করে ভাড়া বাড়ানো হলেও দূরত্ব অনুযায়ী ভাড়া আদায় করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন যাত্রীরা। তারা বলছেন মধ্যবর্তী এবং শেষ গন্তব্যস্থলকে দূরত্ব ধরে বেশি ভাড়া আদায় করা হচ্ছে তাদের কাছ থেকে। আমরা আসবো শাহবাগ 10 নম্বর থেকে, আমরা ভাড়া দিব শাহবাগের, আমাদেরকে কেন গুলিস্তানের ভাড়া দিতে হয়? লাস্ট মতিঝিলের ভাড়াও কেটে রাখে তারা। এখন একটা বাউতা বাইর করে নিছে যে ডাইরেক্ট আপনার 10 নম্বর থেকে উঠবেন, ফার্ম গেট নামলো 22 টাকা, ওই কারণ বাজার নামলো 22 টাকা, গুলিস্তান নামলো 22 টাকা। তবে যাত্রীদের অভিযোগ অস্বীকার করে বাস চালকরা বলছেন নির্ধারিত হারেই যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ভাড়া। এখনো বাড়তি ভাড়া কাটা হয়নি, ভাড়া যে বাড়ছে সেই ভাড়া এখনো কাটা হয়নি। যাত্রীর সাথে মারামারি করে আমি তো পারবো না, এরা যেটাতে আমার বাধ্যতামূলক আমার ওইটাই নিতে হয়। নির্ধারিত ভাড়া থেকে বেশি ভাড়া আদায় করা হলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিআরটিএ কর্তৃপক্ষ। যদি এই ধরনের কোনো অভিযোগ আসে আমাদেরও সাথে সাথে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। যদি নির্ধারিত ভাড়ার চেয়ে কেউ অতিরিক্ত ভাড়া নেয় সেজন্য তারা কার্যকর ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। গত 10 সেপ্টেম্বর ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেয় সরকার। তবে ভাড়া বাড়ানোর পাশাপাশি মনিটরিংয়েরও প্রয়োজন বলে মনে করেন সাধারণ যাত্রীরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থী ও অভিভাবকদের অবস্থান। আগামীকাল বিকেলে শাহবাগে সমাবেশ ঘোষণা। অনুন্নত দেশগুলোর উন্নয়নে উন্নত বিশ্বের যে প্রতিশ্রুতি তা বাস্তবায়ন করা গেলে জাতিসংঘের 2015 পরবর্তী উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে, এমনটা মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আর বাংলাদেশে গণতন্ত্র আর সুশাসনের চর্চা যত বাড়বে এই লক্ষ্যমাত্রা অর্জন ততটাই সহজ হবে বলে মনে করেন বিশ্লেষকরা।
জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাবে আক্রান্ত সারা বিশ্ব, সে কারণে সবচেয়ে বেশি ক্ষতির শিকার বাংলাদেশের মতো দেশগুলো। আর এর জন্য দায়ী যে উন্নত বিশ্ব ক্ষতি মোকাবেলায় তাদের উল্লেখযোগ্য তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি গত এক দশকে। এই বাস্তবতায় বিদেশি সহায়তার জন্য বসে না থেকে অনেকটা নিজস্ব ব্যবস্থাপনায় বাংলাদেশকে সামাল দিতে হয়েছে এই পরিবর্তন, যেখানে সফলতাও মিলেছে, যার স্বীকৃতি জাতিসংঘের ৭০তম সাধারণ সম্মেলনে প্রধানমন্ত্রীর চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার। পৃথিবীর কোন রাষ্ট্রই তাদের জলবায়ু পরিবর্তনের জন্য জাতীয় একটা পলিসি বাংলাদেশই প্রথম করেছে 2009 সালে। জলবায়ু সংক্রান্ত যে সমস্যাগুলো আমরা জানি বিশ্বে, এবং এই সমস্যাগুলো নিয়ে বাংলাদেশ অনেক আগে থেকে সোচ্চার, এবং বাংলাদেশের কূটনীতির এটি একটি অন্যতম ফোকাল পয়েন্ট। এই যে কর্মতৎপরতার একটি স্বীকৃতি আমরা এই পুরস্কারের মাধ্যমে আমরা পেয়েছি। গত ১.৫ দশকের জন্য জাতিসংঘের যে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, বাংলাদেশের সফলতা রয়েছে সেখানেও। দারিদ্র্য বিমোচন, প্রসূতি এবং শিশু মৃত্যুর হার কমানো এবং নারীর ক্ষমতায়নের মতো বিষয়গুলোতে বাংলাদেশের সফলতা ছিল ঈর্ষণীয়। তাই পরবর্তী ১৫ বছরের জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায়ও বাংলাদেশের সফলতা নিয়ে আশাবাদ রয়েছে। উন্নত বিশ্বগুলি, বিশেষ করে সেই বিশ্বগুলি তাদের জিডিপির প্রায় 0.7% অনুন্নত বিশ্বের জন্য ব্যয় করবে বা রিজিওনাল কোঅপারেশনের জন্য ব্যয় করবে। সকল রাষ্ট্র কিন্তু সেটা করতে পারেনি। কমিটমেন্টটুকু উন্নত বিশ্ব দিয়েছে বা দিচ্ছে বা ভবিষ্যতে দেবে, সেটা যেন তারা ডেলিভার করতে পারে, সেটা যেন তারা বাস্তবায়ন করতে পারে। টেকসই উন্নয়নের যে স্লোগান, সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো না যতক্ষণ আমরা জাতীয়ভাবে বিষয়টিকে মানে সুশাসনের সঙ্গে, দেশের রাজনীতির সঙ্গে, দেশের আইনের সঙ্গে যদি যুক্ত না করি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় ১৭টি লক্ষ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে, যার মধ্যে জঙ্গিবাদ দমন, সবার জন্য খাদ্য নিশ্চিত করা এবং উন্নয়নের জন্য অন্যের ওপর নির্ভরশীলতা কমানোর মতো বিষয়গুলো রয়েছে। বিশ্লেষকরা মনে করেন এই লক্ষ্য বাস্তবায়নে আয় বৈষম্য কমানোর সুনির্দিষ্ট নির্দেশনা থাকা প্রয়োজন। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের ১ তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সেতুতে রেললাইন প্রকল্প সংযুক্ত করা নিয়ে একটি রিপোর্ট। পদ্মা বহুমুখী সেতুতে রেললাইন প্রকল্প সংযুক্ত করা হলেও কবে নাগাদ কাজ শুরু হবে তা ঠিক হয়নি এখনো। রেল মন্ত্রণালয় বলছে এ বিষয়ে ইতোমধ্যে চীন সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে কার্যসূচি ঠিক করা যাবে। এদিকে মূল সেতুর দায়িত্বে থাকা সেতু বিভাগের সঙ্গেও নিয়মিত সমন্বয় করছে রেল মন্ত্রণালয়। এহসান জুয়েলের রিপোর্ট। গত বছরের শেষের দিকে কাজ শুরু হয় বহুল আলোচিত পদ্মা সেতুর। এই সেতুর পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলকে রেল সংযোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যেখানে রাজধানীর কমলাপুর থেকে ছাড়া ট্রেন গেন্ডারিয়া হয়ে ৪৪ কিলোমিটার দূরের মুন্সিগঞ্জের মাওয়া পর্যন্ত যাবে। সেইখান থেকে ৬.৫ কিলোমিটার মূল পদ্মা সেতু দিয়ে যাবে অন্য প্রান্ত জাজিরায়। আর জাজিরা থেকে ফরিদপুর ভাঙ্গা পর্যন্ত বসানো হবে ৩১ কিলোমিটার রেল লাইন। এই কাজের দ্বিতীয় ধাপে ভাঙ্গা থেকে নড়াইল হয়ে যশোর পর্যন্ত ৭৯ কিলোমিটার রেল সংযোগ দেওয়া হবে। কমলাপুর থেকে এই গেন্ডারিয়া স্টেশন পর্যন্ত ৫ কিলোমিটার লাইন আগে টানা আছে, আর এইখান থেকে টানা হবে বাকি ১৬২ কিলোমিটার লাইন। রেল মন্ত্রণালয় বলছে পদ্মা সেতুর উদ্বোধনের দিনেই রেল সংযোগ দেওয়ার ব্যাপারে আশাবাদী তারা। তবে কাজ কখন শুরু হবে সেটি নির্ধারণ করা যায়নি আজও, কিন্তু হাতে যথেষ্ট সময় আছে আর নির্ধারিত সময়ে কাজ শেষ হবে বলে দাবি রেলমন্ত্রীর। পদ্মা রেল লিঙ্ক নির্মাণের জন্য প্রতিদিন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আশা করি আগামী কয়েক মাসের মাঝে সমঝোতা শেষ হওয়ার পর, লোন এগ্রিমেন্ট হওয়ার পরেই আশা করি আমরা নির্মাণ কাজ শুরু করতে পারবো। এই কাজের জন্য চীনের সরকারি কোম্পানি চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের সঙ্গে স্বাক্ষর হয়েছে চুক্তি। দুদেশের রেল কর্মকর্তারা এখন চূড়ান্ত করছেন কাজের প্রয়োজনীয় ধাপগুলো। মূল পদ্মা সেতুর দায়িত্বে থাকা সেতু বিভাগের সাথেও চলছে নিয়মিত সমন্বয়। কন্ট্রাক্টটা ফাইনাল হয়ে গেলে চুক্তি হবে, চুক্তি হওয়ার পরে হবে সিসিইএ, তারপরে হবে সিসিজিপি, গভর্নমেন্ট পারচেজ, ডিপিপি একনেক অনুমোদন করবে, তারপর লোন এগ্রিমেন্টের পরে আপনার কন্ট্রাক্ট এফেক্ট হবে এবং কাজ শুরু হবে। আমাদের ইন্টারফেস ইস্যু নামে একটা বড় ইস্যু আছে। এখন চায়না মেজর ব্রিজ কাজ করতেছে এবং অন্য যখন বাংলাদেশ রেলওয়ে যখন আসবে তখন তাদের ঠিকাদাররা কিভাবে ওই ভিতরের কাজগুলো করবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে বিস্তারিত আলোচনা হয়। প্রথম পর্যায়ে রেলপথ নির্মাণের জন্য ৩৬১ হেক্টর জমি প্রয়োজন হবে। এর মধ্যে কিছু জমি সড়ক ও জনপথ, সেতু কর্তৃপক্ষ এবং সরকারি জলমহল থেকে পাওয়া গেলেও এখনো ২৪৫ হেক্টর জমি অধিগ্রহণ করতে হবে।
এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ইতালির নাগরিক তাভেলা সিজারের হত্যাকাণ্ডের কারণ ও খুনিদের বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। দুপুরে মামলার তদন্ত সহায়তা কমিটির সদস্যদের নিয়ে গুলশান 2 নম্বরের 90 নম্বর রোডে ঘটনাস্থল এবং আশপাশের এলাকা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। তিনি বলেন, পেশাদার খুনিরা এ ঘটনা ঘটিয়েছে। ব্যক্তিগত ও পেশাগত শত্রুতা, জঙ্গি হামলা এবং সরকারকে বেকায়দায় ফেলতে নাশকতা, এ 4টি বিষয় মাথায় রেখে তদন্ত চলছে বলেও জানান তিনি। খুনিদের কথোপকথন গোয়েন্দাদের হাতে আছে বলে একটি জাতীয় দৈনিকে যে খবর বেরিয়েছে তাকে গালগল্প বলেও অভিহিত করেন তিনি। আসলে অনেক গসিপ কোথাও কোথাও লেখা হচ্ছে, এই গসিপের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এখন পর্যন্ত এই হত্যার মোটিভ সুনির্দিষ্টভাবে আমরা বের করতে পারিনি, মানে স্পষ্ট নয়। পাশাপাশি হত্যাকারী কারা সেটিও এখন পর্যন্ত আমরা কোনো সুনির্দিষ্ট ধারণা আমরা পাইনি। আইএস এর বরাত দিয়ে একটা নিউজ প্রকাশ করেছে, যেটির ব্যাপারে নিশ্চিত হতে পারিনি যে আদৌ এটা আইএস এই দাবি করেছে কিনা। পেশাদার খুনিরা এই ধরনের কর্মকাণ্ড খুব দ্রুত এই ধরনের দ্রুততার সাথে করা সম্ভব, কারণ ইতিপূর্বে কোনো কোনো খুনের ক্ষেত্রে আমরা দেখেছি যে পেশাদার খুনিরাই এই ধরনের কাজ করে থাকে। জঙ্গি দমন, দারিদ্র বিমোচন আর দেশের উন্নয়নে শেখ হাসিনার সফল ভূমিকার কথা উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, যখনই দেশের কোনো অর্জন হয় তখন বিএনপি তাকে সাধুবাদ না জানিয়ে উল্টো সমালোচনা করে বিভ্রান্ত করার চেষ্টা করে। সকালে আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর যৌথ সভা শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। বাঙালি যখন কোনো অর্জন করে তখনই বিএনপি এই ধরনের একটি সংগঠন এমন কথা বলবে যেটা মানুষের বিভ্রান্তি সৃষ্টি হয়। কোনো অর্জন হলে প্রশংসা করে দূরের কথা, অভিনন্দন জানানো দূরের কথা, সংগ্রহতার মধ্য দিয়ে তারা এতে বিঘ্ন সৃষ্টি করে, বিভ্রান্তি সৃষ্টি করে। দলমত নির্বিশেষে প্রতিটি সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন পেশাজীবী মানুষ, বিভিন্ন নেতৃত্বকে অনুরোধ করবো, আপনার অনুগ্রহ করে সেদিন এই সম্বর্ধনা সভায় শরিক হবেন, মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবেন। ক্ষমতায় টিকে থাকতে জঙ্গিবাদের ফাঁদ তৈরি করে এখন সরকার নিজেই সেই ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জঙ্গিবাদের ছোবলে সরকারের গদি নড়বড়ে হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। জনগণ যখন কথা বলতে পারে না তখন কিন্তু জঙ্গিবাদের উদ্ভব হয়। যে স্বৈর সরকার, সেই সরকারের উপরে আঘাত আনার জন্যই জঙ্গিবাদের উদ্ভব হয়। এতদিন জঙ্গিবাদ করেছেন, যে ফাঁদ তারা সৃষ্টি করেছিলেন, যারা ইচ্ছা করেছিলেন পশ্চিমা বিশ্বের সহানুভূতি পাওয়ার জন্য, সেই জঙ্গিবাদের হামলায় তারা আজকে সারা বিশ্বের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাদের গদি নড়বড় হয়ে গেছে। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে আগামীকাল বিকেলে শাহবাগে সমাবেশের ঘোষণা করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। দুপুরে শাহবাগে অবস্থান শেষে তারা এই কর্মসূচি ঘোষণা করে। শুক্রবার বিকেলে 3টায় ভর্তিচ্ছু শিক্ষার্থী, অভিভাবক, বুদ্ধিজীবীদের অংশগ্রহণে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে মহাসমাবেশ শেষে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগের জাতীয় গণগ্রন্থাগারের সামনে পুলিশের বাধার মুখে পড়লে সেখানে অবস্থান নেন শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে শুক্রবারের কর্মসূচি ঘোষণা করে শেষ হয় শিক্ষার্থীদের গণ অবস্থান। এদিকে সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচিতে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এছাড়া প্রগতিশীল ছাত্র জোটের পক্ষ থেকেও এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়। ক্যাম্পাস খোলা ঠিকমতো সময় খোলার আগেই তারা ভর্তি কার্যক্রম শুরু করে দিল, যাতে সাধারণ শিক্ষার্থীরা বাধা দিতে না পারে। আমরা শিওর উনারা কিভাবে সিউরিটি দিচ্ছে যে এই কোশ্চেন আসে নাই, উনার স্ক্রিনশটটা নিয়ে ওখান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোশ্চেনটা আনুক, তারপর উনারা মিলাক। আমার ভিতরে আমার বাচ্চার আমার অনেক কষ্ট, আমাদের ফ্যামিলিতে অনেক কষ্ট হচ্ছে। এই কষ্টের তাগিদে আমরা দাবি আদায়ের জন্য এখানে আসছি। শুক্রবার 3টার দিকে আমরা শাহবাগে মেডিকেল ভর্তিচ্ছু ছাত্র এবং অভিভাবকরা মিলে সমাবেশ করব এবং আমরা ওখান থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।
এদিকে রাজধানীর মতো দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ করেছে মেডিকেলে ভর্তি পরীক্ষায় বাদ পড়া শিক্ষার্থীরা। এ সময় অবিলম্বে পরীক্ষা বাতিলের দাবি জানান তারা। সকাল 9:30টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় আবারও ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানায় তারা। পরে পুলিশের বাধার মুখে সেখান থেকে সরে দাঁড়ায় শিক্ষার্থীরা। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকালে অবস্থান নেয় মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মেডিকেল শিক্ষার্থীরাও সেখানে বক্তব্য দেন। বরিশাল মেডিকেল কলেজ ক্যাম্পাসের সামনে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এছাড়া যশোরে প্রেস ক্লাবের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বিনিয়োগ ও রফতানি বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা পেতে বাংলাদেশকে A1 ক্লাসভুক্ত করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে সচিবালয়ে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে জাপানের 27 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় বাণিজ্যমন্ত্রী 2 থেকে 3 বছরের মধ্যে জাপানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য $2 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। আগামী 2-3 বছরের মধ্যে জাপানে আমাদের রপ্তানি 2 বিলিয়ন ছাড়িয়ে যাবে, কারণ আমাদের তৈরি পোশাক, ওভেন এবং নিটওয়্যারকে তারা 1 স্টেজ ট্রান্সফরমেশন দিয়েছে। আমরা তাদেরকে বলেছি যে জাপানের জন্য গাজীপুরে 500 একর অথবা নারায়ণগঞ্জের 2500-এ 1500 একর জমি আমরা নির্ধারিত করে রেখেছি জাপানি বিনিয়োগকারীদের জন্য। জাপান যদি আমাদের এখানে বিনিয়োগ করে আমরা লাভবান হব। যখন খুশি তখন যে কোনো জায়গায় একজন শিক্ষার্থী যদি তার ক্লাসরুমের পড়াটা বারবার দেখার সুযোগ পেত তবে কত মজাই না হতো। বাংলাদেশের প্রেক্ষাপটে কাল্পনিক মনে হলেও এ ধরনের ডিজিটাল শিক্ষা উন্নত বিশ্ব শুরু করেছে গত শতকের মাঝামাঝি থেকেই। তাই বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকা আর সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে প্রচলিত শিক্ষাক্রমকে সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল ক্লাসরুমে রূপান্তর করে চলেছেন দেশের এক তরুণ উদ্যোক্তা। তরুণ সেই উদ্যোক্তার গল্প শোনাবেন শাতিলা শারমিন। ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। যদি প্রজার শত্রু হয়ে দাঁড়ায় তাহলে তো বড় চিন্তা। এক সময় খোলা মাঠে, গাছের তলায়, পাঠশালা বা টোলে বহু দূর থেকে গুরুর কাছে হাতে খড়ি নিতে আসতো বিদ্যার্থীরা। কালের বিবর্তনে প্রতিষ্ঠিত হয়েছে বিদ্যালয়। ক্লাসরুমে শিশু কিশোরদের নানা বিষয়ে শিক্ষা দেন একজন শিক্ষকই। তথ্য প্রযুক্তির বিপ্লবের ফলে এ যুগের শিক্ষা এখন সফটওয়্যার ভিত্তিক। উন্নত দেশগুলো বিগত শতকের মাঝামাঝি থেকেই শুরু করেছিল এ ধরনের শিক্ষা কার্যক্রম। বাংলাদেশের তরুণ একজন উদ্যোক্তা ব্যক্তিগত উদ্যোগে শুরু করেছেন সেই সফটওয়্যার ভিত্তিক ডিজিটাল ক্লাসরুম তৈরির কাজ। মোহাম্মদ ইয়াসির তানভীর উচ্চ মাধ্যমিক পর্যায়ের 3টি পাঠ্য বইয়ের পরিচ্ছেদের ক্লাস লেকচার তৈরি করেছেন তিনি। 2 বছর আগে তার প্রতিষ্ঠিত স্কুলে এখন শিক্ষার্থী 3.5 লাখ। এরকম একটা সিস্টেম ক্রিয়েট করব, লাইক হচ্ছে যে এটা বাংলায় হবে, টিউটোরিয়ালটা পড়াশোনাটা বাংলায় হবে, আর সে যখন খুশি তখন সেটাকে প্লে করতে পারবে, লাইক ইউটিউব ভিডিওর মতো। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন বেশ কিছু মাল্টিন্যাশনাল কোম্পানিতে। নিশ্চিত ভবিষ্যৎ ছেড়ে একাই শুরু করেন স্কুলের কাজ। চাকরির জমানো এবং টিউশনির টাকায় তানভীর যখন শুরু করেন আশেপাশের মানুষ এটাকে খ্যাপামি হিসেবেই দেখেছিলেন। স্বপ্ন আমি দেখছি ওইটার ইমপ্লিমেন্টেশন আমাকে করতে হবে, তো ওই কথা মাথায় নিয়েই আমি কাজটা করছি। আমি জাস্ট একটা অ্যাটেম্প্ট নিয়েছি, ভালো হলে হবে, খারাপ হলে খারাপ, কিন্তু অ্যাটলিস্ট আমি তো বলতে পারবো আমি ট্রাই করছি। নানা সীমাবদ্ধতা থাকলেও বিনামূল্যে সবার জন্য ডিজিটাল শিক্ষা নিশ্চিত করতে চান তিনি। তার সাথে যোগ দিয়েছেন আরো কয়েকজন তরুণ। তখন কেউ ভাইয়াকে হেল্প করতেছিল না, কাজের লোকের অভাব ছিল, তো আমরা বললাম যে ভাইয়াকে আমি হেল্প করি। ইফেক্ট যত বেশি ক্রিটিক্যাল আমি ইউজ করব তখন আমার ইফেক্টের টাইমগুলো বেশি দেওয়া লাগে। ইলেকট্রনিক ডিভাইস, ফিনান্সিয়াল সাপোর্ট, এটাতে একটু প্রবলেম আছে। এটা হবে হলো গিয়ে education.com, লাইক হচ্ছে নেক্সট জেনারেশন অফ এডুকেশন। তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানালেন তথ্য প্রযুক্তিতে প্রতিষ্ঠিত উদ্যোক্তারা। একটা বিজনেস প্রপোজিশন দাঁড় করাতে হবে, স্কুলটা যেন লাভজনক হয়। ও একটা সফটওয়্যার দিয়ে হয়তো শুরু করেছে, এরপরে যদি তারা আরো 5টা সফটওয়্যার করতে না পারে তাহলে এই একটি উদ্যোগ মারা যাবে। এ ধরনের উদ্যোগকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতার উপরও জোর দিলেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সিলেটে শিশু রাজন হত্যা মামলার বিচার কাজ শুরু হয়েছে। মহানগর দায়রা জজ আদালতে রাজনের বাবা
ও মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন আজ বেলা 11টার দিকে মামলার 13 আসামির মধ্যে 10 জনকে মোহাম্মদ আকবর হোসেন মৃধার আদালতে তোলা হয়। সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে 38 সাক্ষীর মধ্যে রাজনের বাবা শেখ আজিজুর রহমান এবং মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা পুলিশের বরখাস্তকৃত এসআই আমিনুল ইসলামের সাক্ষ্য গ্রহণ করেন বিচারক। এ মামলায় আগামী 9 দিন সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ চলবে। 8 জুলাই নগরীর কুমারগাঁও এলাকায় শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। পরে 16 আগস্ট এ মামলার চার্জশিট দেওয়া হলে 24 আগস্ট তা গ্রহণ করেন আদালত। এছাড়া এ মামলায় পলাতক 3 আসামির মধ্যে কামরুল ইসলাম সৌদি আরবে আটক রয়েছে। আমি আশাবাদী যে মামলাটা ন্যায় বিচার পাবো, এটাও আমি আশাবাদী। আজকে মামলার বাদী আমিনুল ইসলাম এসআই এবং এই যে ভিকটিম নিহত রাজনের পিতা আজিজুর রহমান আলম সাক্ষী জেরা শেষ হয়েছে। আমরা আসামি পক্ষ থাকিয়া আমরা জেরা করেছি এবং আমরা বলছি যে এই ঘটনা এইভাবে ঘটে নাই, তারা যেভাবে বলছে সেভাবে ঘটনা ঘটে নাই। নড়াইলের লোহাগড়ায় শিশু শাহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে তার লাশ নিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় শত শত মানুষ। স্থানীয়রা জানায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্র শাহিনকে 24 সেপ্টেম্বর অপহরণ করা হয়েছিল। ঘটনার 5 দিন পর গতকাল নলদি এলাকার একটি গর্ত থেকে শাহিনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে শাহিনের বাবা বাদী হয়ে লোহাগড়া থানায় 5 জনকে আসামি করে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে প্রধান আসামি শিমুল সহ 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার সর্দার রকিবুল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। যশোরে অবৈধভাবে কেবল ব্যবসা পরিচালনার অভিযোগে একটি অফিস সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায় দুপুরে শহরের ষষ্ঠীতলা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এই সময় সাউদার্ন ইন্টারন্যাশনাল নামে একটি কেবল অপারেটরের কার্যালয় সিলগালা করে দেওয়া হয়। এদিকে অবৈধভাবে কেবল ব্যবসা বন্ধে এই অভিযান চলবে বলে জানিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। অবৈধভাবে আমদানিকৃত সেট টপ বক্সের মাধ্যমে বিভিন্ন বিদেশি চ্যানেল অবৈধভাবে ডাউনলোড করে লোকালি এগুলো চালানো হয়। সাউদার্ন ইন্টারন্যাশনাল নামের এই প্রতিষ্ঠান তারা সেট টপ বক্সের কোনো বৈধ কাগজপত্র এখন পর্যন্ত দাখিল করতে পারেনি, তো এগুলো আমরা এই জন্য সিজ করছি। আইএস দমনে সিরিয়ায় দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালিয়েছে রাশিয়া। লেবাননের একটি গণমাধ্যমের খবর অনুযায়ী সিরিয়ার হোমস, ইদলিব এবং হামাতে বিমান হামলা চালানো হয়েছে। তবে কোথায় কত দফা বিমান হামলা চালানো হয়েছে তা এখনো জানা যায়নি। এর আগে বুধবার রাশিয়া দাবি করে সিরিয়া থেকে আইএস নির্মূলে 20 দফা বিমান হামলা চালিয়েছে তারা। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, আসাদ বিরোধীদের হত্যা করতে মাঠে নেমেছে মস্কোর সেনাবাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। এমনকি যুক্তরাষ্ট্রকে হামলার কথা আগেই জানানো হয়েছিল বলে রুশ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। বুধবার হোমসে চালানো রুশ বিমান হামলায় 5 শিশু সহ 36 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অভিবাসী সংকটের স্থায়ী সমাধানে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি দারিদ্র্য দূরীকরণ ও মানবাধিকার রক্ষা জরুরি বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বুধবার ইউরোপের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। এ সময় ইউরোপীয় নেতারা অভিবাসীদের চাপ ইউরোপের বাইরের দেশগুলোকেও ভাগ করে নিতে হবে বলে মত দেন। কাবুলের বাসিন্দা মুজতবা সাদিক কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করলেও তার লক্ষ্য পরিবারের সদস্যদের একে একে ইউরোপে পাঠানো। ইউরোপে যাওয়ার দীর্ঘ যাত্রায় অনেক বিপদের আশঙ্কা থাকা সত্ত্বেও আফগানিস্তানের অস্থিতিশীল রাজনীতি আর দারিদ্র্য থেকে বাঁচতে আর কোনো উপায় দেখছে না সে। ভাইকে ইউরোপে পাঠাতে ধার দেনা করে $12,000 জমিয়েছি। একবার সেখানে পৌঁছাতে পারলে ভাই নিশ্চয়ই ভালো কোনো চাকরির ব্যবস্থা করতে পারবে। এভাবে প্রতিদিন অসংখ্য মানুষ ইউরোপে ভিড় করা
বাড়ায় এ বিষয়ে স্থায়ী সমাধানের বিষয়ে আলোচনা করতে বুধবার জাতিসংঘের মহাসচিব বান কি মুন ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে বেশিরভাগ দেশ অভিবাসীদের চাপ বিশ্বের অন্যান্য রাষ্ট্রে ভাগ করে দেওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার উপর জোর দেন। কুর্দি শিশু আয়লানের মরদেহের ছবি আমাদের বুঝিয়ে দিয়েছে মানব পাচারকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়া, অভিবাসন নীতিতে পরিবর্তন আনা এবং সিরিয়ায় শান্তি ফেরানো কতটা জরুরি। অভিবাসীদের মানবাধিকার রক্ষায় আমাদের সমন্বিত হয়ে কাজ করতে হবে। অভিবাসীদের চাপ প্রতিবেশী রাষ্ট্রগুলোকেও ভাগ করে নিতে হবে। তুরস্কের একার পক্ষে এ ভার বহন করা সম্ভব নয়। স্থায়ী সমাধানের জন্য সিরিয়ার যুদ্ধ বন্ধ করা সহ বিভিন্ন দেশ থেকে দারিদ্র্য বিমোচন করতে হবে। এসব অভিবাসী আন্তর্জাতিক রাজনীতির শিকার। শুধু ইউরোপের পক্ষে এর সংকট সামাল দেওয়া সম্ভব নয়। আমি মহাসচিবের প্রতি আহ্বান জানাই, তিনি যেন আলোচনার মাধ্যমে বিশ্বের অন্য দেশগুলোকে এর সংকট মোকাবেলায় এগিয়ে আসতে বলেন। এসব মানুষ যেন নিজ দেশে শান্তিপূর্ণ ও সচ্ছল জীবনযাপন করতে পারে সে ব্যবস্থা করতে হবে। এদিকে গত 27শে আগস্ট হাঙ্গেরির সীমান্তের কাছে একটি পরিত্যক্ত ট্রাকে শ্বাসরোধ হয়ে 71 জন অভিবাসীর মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে আরো একজনকে গ্রেফতার করেছে বুলগেরিয়া পুলিশ। জভেতান জভেতানভ নামে 32 বছর বয়সী ওই ব্যক্তি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার না করলেও তার বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে বলে জানায় পুলিশ। ফ্রান্স সীমান্ত ঘেঁষা ইতালির ভেন্তেমিলিয়া শহরের একটি অস্থায়ী শরণার্থী শিবির থেকে পুলিশ অভিবাসীদের হটিয়ে দিলে তারা সমুদ্র তীরে অবস্থান নেয়। এ সময় অনেক অভিবাসী সীমান্ত পার হয়ে ফ্রান্সে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ফিরিয়ে আনে। এক পর্যায়ে অভিবাসীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে কড়া অবস্থানে যায় পুলিশ। এদিকে অভিবাসীদের বোঝার সুবিধার্থে জার্মানি তাদের সংবিধানের প্রথম 20টি অনুচ্ছেদ আরবি ভাষায় 10,000 কপি ছাপিয়ে শরণার্থী শিবিরগুলোয় বিতরণ করেছে। সানজানা চৌধুরী, সময় সংবাদ। বাংলাদেশের সঙ্গে বহুল প্রতীক্ষিত অস্ট্রেলিয়া সিরিজ না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিকেট প্রেমীরা। নিরাপত্তার কারণ দেখিয়ে অজিদের বাংলাদেশ সফর স্থগিতকে দুঃখজনক মনে করছে টাইগার ভক্তরা। একটা জিনিস ডিক্লেয়ার হয়ে যাচ্ছে, তারপরে তারা আসবে কি আসবে না, এটা আসার আগের দিন 2 দিন আগে এটা জানানো তো কোনো মানে হয় না। অনেক দেশ এসে খেলে যাচ্ছে তো, বাংলাদেশ এসে ক্রিকেট খেলছে না, এটা সাউথ আফ্রিকা আসলো, ইন্ডিয়া আসলো, তো তারা এসে খেলে যেতে পারলো, তো অস্ট্রেলিয়া কেন আসতে পারবে না এখানে? এত কিছুর পরেও মানে বিসিবি এত আগানোর পরেও অস্ট্রেলিয়ার আমাদেরকে এরকম এক কথায় পাত্তা না দেওয়া আমি বাংলাদেশের একজন ক্রিকেট ভক্ত হিসাবে একদমই মানতে পারি না। আমার মনে হয় যে এটা একদমই মানে অক্রিকেটীয় একটা বিবেচনা। আমরা যেমন পাকিস্তানে যাইতে পারি নাই, সেজন্য আমরা কিন্তু অনেক টাকা দিতে হয়েছে ওদেরকে, সেজন্য অস্ট্রেলিয়াও ওদেরকে জবাবদিহি প্লাস ওরা জন্য আমাদের উপযুক্ত ক্ষতিপূরণ ওরা এখানে দেয়। আমাদের দেশের বর্তমান যে প্রেক্ষাপট, আমার মনে হয় না আসলে বাতিল করার মতো কোনো অবস্থা আছে। আমরা আসলে খেলা দেখতে চাই, এটাই আমাদের দাবি, যেন অ্যাটলিস্ট টুরটা হোক। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের ও মুজাহিদের মৃত্যু পরোয়ানা কারাগারে। জাতীয় পার্টির এমপি আব্দুল হান্নান ও তার ছেলে গ্রেফতার। মিনায় পদদলিত হওয়ার ঘটনায় 41 বাংলাদেশের মৃত্যুর খবর নিশ্চিত করল পররাষ্ট্র মন্ত্রণালয়। নিখোঁজ অন্তত 150। বিমানের শিডিউল বিপর্যয়ে জেদ্দায় আটকা শত শত হাজি। ঢাকা ও চট্টগ্রামে বাস ও মিনি বাসের বর্ধিত